দেন হচ্ছে ইট ক্যান কন্ট্রোল অল কাইন্ডস অফ উইড, সব ধরনের উইড কন্ট্রোল করা যায়। সয়েল লুজিং এন্ড থিনিং আর অলসো পারফর্মড অ্যাজ ওয়েল। দেখো যখন মেকানিক্যালি তোমার উইড কন্ট্রোল করা হয় তখন কি তুমি নিড়ানি দিয়ে মাটির গোড়াটাকে আলগা করতেছো, তখন কি হচ্ছে এক ধরনের সয়েল লুজিং হয়ে যাচ্ছে, সয়েলের এরেশন ভালো হচ্ছে, তখন হবে কি তোমার ক্রপ গ্রোথের জন্য এটা ভালো হবে। থিনিং হয়ে যাবে যখন তুমি উইডিং করতে যাবা, তখন দেখবা যে কোনো একটা জায়গায় একটা মরা গাছ আছে, কোন একটা গাছ এবড়োথেবড়ো ভাবে হয়ে আছে, কোন একটা ইনফেক্টেড গাছ আছে, তখন তুমি সেটাও সরাই ফেলবা, তাহলে এক ধরনের থিনিংও সেখানে হয়ে যাচ্ছে, রাইট? সো নো টেকনিক্যাল নলেজ ইজ রিকোয়ার্ড, কোনো ধরনের খুব একটা টেকনিক্যাল নলেজ এখানে দরকার নাই, জাস্ট তুমি উইডিং কিভাবে করতে হয় সেটা জানা থাকলে হবে। মেশিন চালাইতে জানলেই তোমার এই উইডিং করতে পারবে। ওকে, দেন আসো এটা ডিসঅ্যাডভান্টেজটা কি। ডিসঅ্যাডভান্টেজ অফ উইডিং, উইডিং এর ডিসঅ্যাডভান্টেজ কি? মেকানিক্যাল উইডিং এর এটা হচ্ছে কস্টলি, যেহেতু তোমার অনেক লেবার লাগবে, অনেক দামি যন্ত্রপাতি কিনতে হবে, তাহলে সেটা হচ্ছে কাইন্ড অফ একটু কস্টলি। ইট নিডেড মোর টাইম এন্ড লেবার, অনেক সময় লাগে এবং অনেক শ্রম লাগে, যেহেতু হাতে তুমি করবা বা যন্ত্র দিয়ে করবা, অনেক সময় লাগবে উইডিং কন্ট্রোল করতে। ক্রপল্যান্ডস মে বি ইনজুর্ড, যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমার অনেক সময় তুমি যখন নিড়ানি দিয়ে খুপড়ি দিয়ে কাজ করবা, তোমার মেইন ক্রপ যেটা সেটা অনেক সময় হ্যাম্পার হতে পারে, ইনজুর হতে পারে। সাপোজ ওই ক্রপের গোড়াতে তোমার আঘাত লাগলো, ইনজুর হলো, রুট সিস্টেমটা একটু নষ্ট হয়ে গেল, সেটা হতে পারে। ভেরিয়াস ইমপ্লিমেন্টস আর নিডেড, এক এক ক্রপে এক এক ধরনের উইডিং ইমপ্লিমেন্ট তোমার ব্যবহার করতে হতে পারে। রিস্কি এট দ্য প্লেস অ্যাডজাসেন্ট টু ক্রপ রুট, ওই যে সাপোজ তোমার একটা ক্রপের রুটের জায়গায় একদম ক্রপের গায়ের সাথে লেগে লেগে একটা উইড জন্মাইছে, তখন সেই উইডটা তুলতে গেলে দেখা যাবে যে অনেক সময় তোমার যে ক্রপ আছে সেই ক্রপের রুটটা ইনজুর্ড হওয়ার সম্ভাবনা, ক্রপটা উঠে যেতে পারে। তো এগুলো হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ অফ মেকানিক্যাল উইডিং, মেকানিক্যাল উইডিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ এগুলো। নাও এখন আসে আমরা বায়োলজিক্যাল উইড কন্ট্রোল সম্পর্কে একটু জানি। সো বায়োলজিক্যাল উইড কন্ট্রোল কি? বায়োলজিক্যাল উইড কন্ট্রোল কি? স্যার পাখি, মশা, মাছি এগুলো দ্বারা যে হ্যাঁ, বায়োলজিক্যাল এজেন্ট, যে কোনো একটা বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা, বায়োলজিক্যাল এজেন্ট বলতে এখন আমরা কি বুঝি, তাহলে সেটা একটা আগে পড়তে হবে। দ্য অর্গানিজম হুইচ আর ইউজড অ্যাজ ন্যাচারাল এনিমিস টু কন্ট্রোল দ্য উইডস আর কল্ড বায়োলজিক্যাল এজেন্ট। যে পোকামাকড়, পতঙ্গ বা কীট অথবা হোয়াট এভার যেটাই বলো, সেটা যখন ওই ন্যাচারাল এনিমিস টু কন্ট্রোল দ্য উইড, ওই উইডটার এনিমি, সে মনে করে এই পোকাটা ওই উইডটার এনিমি, হ্যাঁ, এই পোকাটা বা এই ইনসেক্টটা সেই উইডের এনিমি, এটাকে বলা হচ্ছে বায়ো এজেন্ট। ওকে, এখন একটা পোকা যদি ওই ওই উইডের এনিমি হয়, তাহলে কি ওই পোকা দিয়ে ওই উইডটাকে কন্ট্রোল করা যাবে, তাই না? এইরকম এদেরকে বলা হচ্ছে তোমার বায়ো এজেন্ট। সো এই বায়ো এজেন্ট গুলো সাউন্ড হচ্ছে খুব। হ্যাঁ, কার এখান থেকে সাউন্ড হচ্ছে সে মিউট করে রাখো, যার এখান থেকে সাউন্ড হচ্ছে সে তো বুঝতেছো, সে একটু মিউট করে রাখো। গাড়ির আওয়াজ হচ্ছে কার এখান থেকে? পল্লব, তোর ইয়ে থেকে সাউন্ড আসছে, অফ কর। তাহলে কি বললাম? ন্যাচারাল এনিমিজ টু রিডিউস উইড পপুলেশন টু এন ইকোনমিক্যালি অ্যাকসেপ্টেবল লিমিট। হ্যাঁ, সো যে উইডটাকে কন্ট্রোল করার জন্য কোন একটা বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে বায়ো এজেন্ট। এদের মধ্যে আছে ইনসেক্টস, মাইটস, প্যাথোজেন্স, এনিমেলস এর মধ্যে যেমন গরু, এটাও কিন্তু এক ধরনের বায়ো এজেন্ট। যখন তুমি উইডিং পারপাসে গরুকে ব্যবহার করলা ঘাস খাওয়ার জন্য বা লতা পাতা খাওয়ার জন্য, তখন গরুয়ে তোমার একটা বায়োলজিক্যাল উইড কন্ট্রোল এজেন্ট বা বায়ো এজেন্ট বলা যায়। ফিশেস, মাছ অনেক ধরনের ঘাস লতা পাতা খায়। হ্যাঁ, অনেক জায়গায় তোমার মাছ ছেড়ে দেওয়া, ধানের জমিতে মাছ ছেড়ে দেওয়া, ধানের জমিতে মাছ চাষ করতে শোনো নাই, দেখছো না? তখন কি মাছ বিভিন্ন ধরনের উইড খেয়ে ফেলে। টেডপোল হচ্ছে তোমার ব্যাং অনেক ধরনের ঘাস লতা পাতা খায়, উইড খায়। শ্রিম, স্নেইল, এরা বিভিন্ন ধরনের তোমার বায়ো এজেন্ট বলা হয় এদেরকে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম? বায়ো এজেন্ট কি এবং বায়োলজিক্যাল উইড কন্ট্রোল কি। নাও এখন এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা জাস্ট তোমরা পড়ার জন্য বা জানার জন্য আর কি। হ্যাঁ,
যে বায়ো এজেন্ট গুলা কি কি এবং তারা স্পেসিফিক যে উইডটাকে কন্ট্রোল করে সেই উইডটা কি। এখানে লেখা আছে যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের নাম লেখা আছে, মাছের নাম, ম্যামালস, ফাঞ্জি, স্নেইল, মাইটস, প্ল্যান্টকে তোমার কন্ট্রোল করে অনেক সময়। তো এগুলো লিস্টটা দেওয়া আছে, জাস্ট তোমরা একটু রিড আউট করে যাও এগুলা, যে কোন ধরনের বায়োলজিক্যাল এজেন্ট কোন উইডটাকে কন্ট্রোল করে। এখন আসো আমরা এই বায়োলজিক্যাল উইড কন্ট্রোলের অ্যাডভান্টেজটা পড়ি। অ্যাডভান্টেজটা কি পড়ো তো একজনে। Non-toxic, non-laborious, no mechanical injury to plant, economic, no pollution or degradation to the environment. হ্যাঁ, তো এই সবগুলো জিনিস মোটামুটি রিলেট করতে পারতেছো, বা কোন জিনিসটা বোঝো নাই মনে হচ্ছে? দ্বিতীয়টা নন ল্যাবোরিয়াস তো খুবই স্বাভাবিক কথা। মেকানিক্যাল কন্ট্রোলটা ছিল ল্যাবোরিয়াস, কারণ অনেক তোমার মানুষ এখানে লাগতো তোমার উইড কন্ট্রোল করার জন্য। আর এখানে একটা বায়োলজিক্যাল এজেন্ট তুমি ছেড়ে দিবা, একটা পোকা ছেড়ে দিবা, একটা ব্যাঙ ছেড়ে দিবা, মাছ ছেড়ে দিবা, তারাই উইড কন্ট্রোল করবে। তাহলে তোমার ল্যাবোরিয়াসের কিছু নাই এখানে। হ্যাঁ, তোমার কষ্ট তো কিছু নাই, আছে? সেজন্য এটা নন ল্যাবোরিয়াস। তারপর কোনটা বোঝো নাই বলো? বাকিগুলো বুঝছো? হ্যাঁ, নন টক্সিক মানে এটা তো ক্ষতিকর কিছু তোমার পরিবেশে দিচ্ছে না। পোকামাকড় তো খুব ক্ষতিকারক কোনো কিছু পরিবেশে নির্গত করে না। নন টক্সিক, নন ল্যাবোরিয়াস। স্যার ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে হলো যে ক্ষতি সাধন। নো পলিউশন অর ডিগ্রেডেশন টু দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশের কোনো ক্ষতি সাধন করে না, রাইট? নন লেবরিয়াসটা একটু আবার বলবেন। নন ল্যাবোরিয়াস মানে হচ্ছে শ্রম সাধ্য না। যেটা আমরা মেকানিক্যাল ইনজুরির ক্ষেত্রে পড়ছি না যে ল্যাবোরিয়াস, তার মানে অনেক কষ্টসাধ্য। ফিল্ডের মধ্যে তুমি বসে বসে উইডিং করলা, তাহলে এটা কষ্টসাধ্য কাজ না? হাত দিয়ে দিয়ে তুমি উইডিং করলা, বা যন্ত্র চালাই চালাই রোদের মধ্যে তুমি আগাছা দমন করলা, সেটা কষ্টসাধ্য না? আর এখানে হচ্ছে কি, একটা পোকামাকড় ছেড়ে দিলা, একটা ফিশ ছেড়ে দিলা, একটা তুমি মাঠের মধ্যে গরু লাগাই দিলা, বাস তারাই উইড খেয়ে কন্ট্রোল করে ফেললো, তাহলে তো তোমার কষ্টের কিছু হইলো না এখানে, তাই না? তাহলে এই বায়ো উইড কন্ট্রোলটা হচ্ছে এই নন টক্সিক, নন ল্যাবোরিয়াস, নো মেকানিক্যাল ইনজুরি টু প্ল্যান্ট, যেটা আমরা তোমার মেকানিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে পড়ছি, যে মনে করো তুমি একটা গাছের সাথে একটা উইড লেগে আছে, সেটা উঠাইতে গেলে তোমার ক্রপটাও হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে তো সেই সম্ভাবনা নাই, কারণ পোকামাকড় এসে বা মাছ এসে তোমার এই উইডটাকে খেয়ে ফেলবে। তাহলে তোমার যে ক্রপ, সেই ক্রপের ইনজুরি হওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই, বা খুবই অল্প। তাই বুঝতে পারছো? জি স্যার। দেন মনে করে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? স্লো প্রসেস। যেহেতু পোকামাকড় দিয়ে উইড কন্ট্রোল করা হবে, তাহলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। পোকার যখন উইড খেতে ইচ্ছা করবে, পোকার যখন উইডটাকে বিনষ্ট করার ইচ্ছা হবে, বা পোকামাকড়ের সংখ্যার উপর নির্ভর করে, উইডের সংখ্যার উপর নির্ভর করে, তাহলে এই পদ্ধতিটা একটু স্লো প্রসেস, ঠিক না? আর মেকানিক্যাল উইডিংটা হলো তোমার ফাস্ট প্রসেস, কারণ আমার এখন উইডিং করা দরকার, আমার ফিল্ডে যত উইড আছে সব আমি এনিহাউ কন্ট্রোল করে ফেলবো। বাট তুমি মনে করো পোকামাকড় ছাড়লা, অথবা তুমি ফিশ ছাড়লা, ব্যাং ছাড়লা, হোয়াট এভার দ্য এজেন্ট ইজ, তারা তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের নিড অনুযায়ী উইডটাকে কন্ট্রোল করবে। সো এই ক্ষেত্রে 100% বা টোটাল কন্ট্রোল ইজ নট পসিবল, যেটা লাস্টে বলা আছে যে টোটাল কন্ট্রোল ইজ নট পসিবল, ঠিক না? তোমার হয়তো একটা, ওই জন্যই ওই কথাটা লেখা আছে যে ইকোনমিক লেভেল পর্যন্ত একটা কথা লেখা আছে না? এই যে দেখো, an economically acceptable limit, এই কথাটা লেখা আছে না ডেফিনিশনের মধ্যে? এটার মানেই হচ্ছে যে যতটুকু কন্ট্রোল না করলে তোমার ইকোনমিক ইল্ড লস হবে। দ্যাট মিন্স একটা ক্রপের মনে করো আমার 5% যদি নষ্ট হয়, তাহলে আমার খুব একটা লস হবে না। কিন্তু যদি আমার ক্রপের ইল্ড 15% লস হয়ে যায়, তাহলে কৃষক ক্ষতির মধ্যে পড়বে। এটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল লস। তার মানে এই উইডিং পদ্ধতিতে বা বায়োলজিক্যাল এজেন্টটা এতটুকু উইড কন্ট্রোল করবে যতটুকুতে তোমার ইকোনমিক লস অ্যাটলিস্ট হবে না। মানে সেই ইকোনমিক লসটাকে অ্যাটলিস্ট প্রোটেস্ট করতে পারবে, যে 5% ইল লস হবে তোমার, কিন্তু 15%টা হবে না, মানে 10%টাকে মাস সে রিডিউস করবে, অতটুকুটাই তোমার দরকার। এটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল ভায়াবল লেভেল। এটা তোমরা আরো যখন বড় হবা, তোমরা এই
এন্টোমোলজিতে অনেক বেশি পড়বা, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, হ্যাঁ ইকোনমিক লেভেল, এই যে জিনিসগুলো পড়বা যে উইড কন্ট্রোল মানেই কিন্তু কন্ট্রোল মানে কি, কন্ট্রোল মানে কি আমরা কিন্তু উইড কন্ট্রোল করি সব নিয়ন্ত্রণ করা স্যার। নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা, নট ইরাডিকেশন, মানে একদম এই উইডটাকে অথবা এই ইনসেক্টটাকে একদম প্রকৃতি থেকে একদম বিতাড়িত করে দেওয়া, এটার বংশশুদ্ধ একদম নির্বংশ করে দেওয়া, ব্যাপারটা আসলে সেটা না। কারণ সবকিছুরই কিন্তু পরিবেশের জন্য দরকার আছে। আইদার তোমার এই ক্রপের জন্য এটার নেগেটিভ সাইড আছে, কিন্তু বাস্তু সংস্থানের জন্য হয়তো এটার কোনো দরকারও আছে। এই যে তুমি মনে করো এই যে ব্যাঙ্গাচির কথা আমরা বললাম, বা একটা পোকামাকড়ের কথা বললাম, দেখা যাচ্ছে যে নর্মাল সেন্সে তুমি যদি দেখো তাহলে এগুলো একটা পোকামাকড়, এগুলা খারাপ জিনিস, এগুলা তো আমাদের রোগ ব্যাধি তৈরি করবে বা ইয়া করবে। কিন্তু দেখো যখন আমরা সায়েন্স পড়তে আসলাম তখন দেখলাম যে এদেরও অনেক ধরনের ইম্পর্টেন্স আছে, এরাও দেখা যাচ্ছে যে আমার একটা ভালো কাজ করে। তাহলে প্রকৃতিতে কোনো কিছুই আসলে বিনষ্ট করে না, কোনো কিছুরই আসলে দরকার শেষ হয় না। এই জায়গায় দরকার না কিন্তু অন্য জায়গায় তার দরকার আছে। এই জন্যই এদেরকে কখনোই একদম সমূলে উৎপাটন এই কথাটা বলা হয় না, বলা হয় কন্ট্রোল। দ্যাট ইজ তোমার যতটুকু না করলে নয় ততটুকুই তুমি তাকে কন্ট্রোল করবা, একদম সমূলে বিনষ্ট করবা না তাকে প্রকৃতি থেকে। এই জন্যই বলা হচ্ছে কন্ট্রোল, আইদার উইড কন্ট্রোল বা ইনসেক্ট কন্ট্রোল আমরা পড়ি। এই জিনিসগুলো আসছে। এখন আসো যে এই যে হোস্ট স্পেসিফিসিটি এই কথাটা বলা হচ্ছে, এটার মানে কি এবং এটাকে একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা হচ্ছে, সেই জিনিসটা কি? কারো কোনো আইডিয়া? হোস্ট স্যার হোস্ট স্পেসিফিসিটি, হোস্ট মানে কি? হোস্ট মানে ধারণ কি? করা। যে জমিতে যার দ্বারা কাজ করা হবে। হোস্ট মানে আমরা বলি না গেস্ট হোস্ট, যেমন আমি আজকে হোস্ট, ঠিক আছে? কারণ হচ্ছে যে ইনভাইটেশনটা আমি পাঠাইছি, সো আমি হোস্ট। তোমার বাসায় আয়োজক। আয়োজক, রাইট, এক্স্যাক্টলি। সো তো এখানে আয়োজক মানে হচ্ছে কি, হোস্ট স্পেসিফিসিটি মানে কি, এখানে হচ্ছে যে উইড, যে ইনসেক্টটা যে ক্রপের উপর, যে উইডের উপর ডিপেন্ডেন্ট। সাপোজ মনে করো একটা ইনসেক্টের এই এই ওই যে আমরা উইডের যে ইয়া দেখালাম, মনে করো বথুয়া, সে বথুয়া প্ল্যান্টকে সে ভালোবাসে, তাহলে সে সবসময় ওই বথুয়া প্ল্যান্টের মধ্যেই তার অবস্থান খুঁজবে, সে ওখানেই সে স্পেসিফিক হবে। সো অন্য উইডটাকে সে কন্ট্রোল করবে না, সে বথুয়া প্ল্যান্টটাকে খাবে অথবা বথুয়া প্ল্যান্টটাকে সে রিমুভ করবে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে হোস্ট স্পেসিফিসিটি। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি কি? জি স্যার। মানে মনে করো এই যে গরু কি সব গাছ খায়? গরু কি সব উইড খায়? না স্যার। না, তার যেটা ভালো লাগে সে ওইটা খায়। এইটাকে বলা হচ্ছে হোস্ট স্পেসিফিসিটি, মানে যার যেটাকে ভালো লাগে সে ওইটাকে কন্ট্রোল করে, যার যেটার প্রতি অ্যাট্রাকশন আছে সে ওইটাকে কন্ট্রোল করে। যেমন মনে করো ওই যে মাছ আমরা দিলাম এবং স্পেসিফিকলি বলা আছে যে এই মাছটা কোন উইডটাকে কন্ট্রোল করে, তাহলে এই মাছটা যদি আমি ছাড়ি তাহলে সে ওই উইডটাকে কন্ট্রোল করবে, অন্য উইডগুলোকে কিন্তু সে আবার কন্ট্রোল করবে না। তার কাছে অন্যগুলো আবার উইড না, বা অন্যগুলো আবার তার খাওয়ার জিনিস না। তাহলে এটাকে বলা হচ্ছে হোস্ট স্পেসিফিসিটি। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না, এটা একটা নেগেটিভ জিনিস না বায়োলজিক্যাল উইড কন্ট্রোলের, যে তুমি বায়ো এজেন্ট দিলা কিন্তু তোমার ফিল্ড থেকে সবগুলো উইড গেল না, গেল স্পেসিফিকলি একটা উইড, তাহলে এটা আমার লস হলো না? জি স্যার। এটাকে বলা হচ্ছে হোস্ট স্পেসিফিসিটি, এবং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বায়োলজিক্যাল কন্ট্রোলে। মেকানিক্যাল কন্ট্রোলে তো আমার এই 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 অবস্থার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমি তো সবগুলোকে উইডকে কন্ট্রোল করে ফেলবো। সেনসিটিভ টু এনভায়রনমেন্ট এন্ড ওয়েদার কন্ডিশন, বুঝতে পারছো? যেহেতু এটা একটা বায়োলজিক্যাল এজেন্ট, তাহলে বায়োলজিক্যাল এজেন্ট সে মনে করো আজকে বৃষ্টিপাত বেশি হচ্ছে অথবা আজকে টেম্পারেচার বেশি, তাহলে কি পোকামাকড় বের হবে? এটা স্যার। হ্যাঁ, আজকে হিউমিডিটি বেশি, আজকে রেইনফল বেশি হচ্ছে, তাহলে কি পোকামাকড় বের হবে গাছপালা ধ্বংস করার জন্য, উইড খাওয়ার জন্য বের হবে? সেও তো বের হবে না, হ্যাঁ স্যার। তাই না? তো এই ফ্যাক্টরগুলো যখন হয় তখন দেখা যাচ্ছে যে আলটিমেট উইডটা তোমার ফিল্ড থেকে কন্ট্রোল করা সম্ভব হয় না বায়োলজিক্যাল এজেন্ট দিয়ে। যেটা করতে পারে ওরা ইকোনমিক্যাল লেভেল পর্যন্ত, মানে যতটুকু না করলে আমার ক্রপের জন্য ক্ষতিকারক, একদম ইল্ড একদম ড্রাস্টিক্যালি রিডিউস করবে, 50% ইল্ড রিডাকশন হয়ে যাবে, সেইটাকে মিনিমাইজ করতে পারে। যেটা মনে করো 20% রিডিউস করতে পারলো, 10% রিডিউস করতে পারলো, হ্যাঁ, এই লসটা, এটুকু ওরা করতে পারে, কিন্তু টোটাল কন্ট্রোলটা কখনোই পসিবল হয় না বায়ো এজেন্ট দ্বারা। এখন আসো কেমিক্যাল উইডিংটা আমরা পড়ি। কেমিক্যাল উইডিং আর কিছুই না, কেমিক্যাল দিয়ে তোমার উইডটাকে কন্ট্রোল করা।
দ্যাট ইজ বিভিন্ন ধরনের হার্বিসাইড, বিভিন্ন ধরনের উইডিসাইড ব্যবহার করে তোমার কেমিক্যাল কন্ট্রোল, উইডটাকে কন্ট্রোল করা। এখানে দুইটা টার্ম আছে, একটা দেখো হার্বিসাইড আর একটা হচ্ছে উইডিসাইড। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? হার্বিসাইড উইডিসাইড। আর হার্বিসাইড হচ্ছে পোকামাকড় দমন, আর উইডিসাইড হচ্ছে উইড দমন। খুব ভালো না। বলছো। আর কেউ? হার্বিসাইড মানে যে সব ধরনের মনে হয় যত হার্ব আছে তাদের দমন, আর উইডিসাইড হলো যত প্রকার আগাছা টাইপ আচ্ছা, সেটা দমন। আমি যদি একটা কথা হার্ব বলি, পোকামাকড়। all herbicides are weedicide but not all weedicide are herbicides. এটা কি ট্রু অর ফলস? ট্রু স্যার, ট্রু স্যার। ট্রু। তো ট্রু যদি যত প্রকার হয়, যত প্রকার হার্ব টাইপ গাছপালা আছে সব ধ্বংস করে, এরকম টাইপ হার্বিসাইড টাইপ মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন মনে করে আমি জমিতে ধান লাগাইছি এবং আমার ধানের জমিতে তোমার একটা উইডের ইনফেস্টেশন হয়েছে। এটার নাম হচ্ছে তোমার শ্যামা, একটা উইড যেটা ধানের জমিতে সবচেয়ে বেশি হয়। শ্যামা আগাছা বলে আর কি। এখন আমি কি উইডিসাইড ব্যবহার করব না হার্বিসাইড ব্যবহার করব? স্যার উইডিসাইড। বাকিরা? উইডিসাইড ব্যবহার করব। বাকিরা? কেন বলো, তুমি বলো কেন উইডিসাইড ব্যবহার করব, কেন হার্বিসাইড ব্যবহার করব না? হার্বিসাইড হলে তো ধানেরও ক্ষতি হবে, না, উইডিসাইড ব্যবহার করলে আমার ওকে বলতে দাও, ওকে জিজ্ঞেস করছি। বলো কি মনে হয়? তুমি না বললা যে ওইটা ট্রু, যে অল হার্বিসাইডস আর উইডিসাইড বাট নট উইডিসাইড আর হার্বিসাইডস। তাহলে ওইটা যদি ট্রু হয় তাহলে বলো, ওইটার আঙ্গিকে বলো। ধানের জমিতে তাইলে যেহেতু মানে আমরা যদি হার্বিসাইড ইউজ করি তাহলে স্যার ওইটা ধানেরও ক্ষতি করতে পারে, এরকমটা বলছি। যেহেতু আমি বলছি এটা একটা হার্বিসাইড, তার মানে সব ধরনের হার্ব বা সব ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ যেগুলা সবাইকে সে হ্যাম্পার করবে। হার্বিসাইড মানে সাইড মানে হচ্ছে যে কিলার, হার্বিসাইড মানে হচ্ছে হার্ব কিলার। তো ধানও তো একটা হার্ব, তোমার উইড যেরকম একটা হার্ব, ধানও তো একটা হার্ব। তাহলে তো সে সব হার্বকে কিল করবে, সেজন্যই তো ওর নাম হার্বিসাইড, ঠিক না? তো তাহলে মেইন যে থিমটা সেটা হচ্ছে তোমার কোন স্ট্যান্ডিং ক্রপের উপরে। স্ট্যান্ডিং ক্রপ মানে কি? মানে ফিল্ডে আমার এখন যে ক্রপটা আছে আর কি, সেই স্ট্যান্ডিং ক্রপের উপরে কখনো কোনো হার্বিসাইড ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথাটা কি বলছি? জি স্যার। তাহলে স্ট্যান্ডিং ক্রপের উপর আমাদের কি ব্যবহার করতে হবে? উইডিসাইড ব্যবহার করতে হবে। দ্যাট ইজ স্ট্যান্ডিং ক্রপের মধ্যে আমার যে উইডটা জন্মাইছে সেই উইডটাকে কন্ট্রোল করার জন্য আমি উইডিসাইড ব্যবহার করব। তখন আর তোমার কোনো ক্রপ প্ল্যান্টটা তোমার মারা যাবে না, স্পেসিফিক শুধু উইডটা মারা যাবে, কারণ এটার নামই হচ্ছে উইডিসাইড। তো উইডিসাইড মানে ওই উইডিসাইডের গঠনের মধ্যেই বলা আছে বা প্যাকেটের লেআউটের মধ্যে লেখা আছে যে এটা কোন কোন উইডটাকে মারবে। সেখানে কিন্তু লেখা নাই যে এটা তোমার ধানের জমিতে ব্যবহার করলে ধানকে মেরে ফেলবে, এরকম বলা নেই। তো ধানের জমিতে যদি ব্যবহার করো, ধানের জমির উইড কন্ট্রোলের জন্য যদি ওই উইডিসাইড হয়, তাহলে লেখাই আছে যে ধানের জমিতে কি কি উইড হয় সেই উইড গুলাকে শুধুমাত্র মারবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন প্রশ্ন জাগে না, তাহলে স্যার আমরা উইডিসাইড হার্বিসাইড কখন ইউজ করব? হার্বিসাইড অনেকদিন যাবত কোনো একটা জমি পরিত্যক্ত পড়ে থাকে, যেটাকে আমরা যেটাকে অনেক ধরনের উইড জন্মানো হয়ে থাকে, এমন সময় আমরা এই জায়গায় চাষ করতে চাই, আমরা চাই যে সব উইডই দূর হয়ে যাক, তখন আমরা সেখানে হার্বিসাইড ব্যবহার করব। তাহলে ওর কথাটা শুনছো কি বলছে? সবাই শুনছো কি বলছে ও? না জি স্যার। নেটওয়ার্কের জন্য একটু আটকায় গেছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে হার্বিসাইড আমরা ব্যবহার করব কোন পরিত্যক্ত জমিতে, অথবা আমার কাল্টিভেশনের শুরুতে বা ফিল্ড প্রিপারেশনের শুরুতে। মনে করো একটা জমি অনেকদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে, সেখানে অনেক ধরনের আগাছা জন্মে আছে, ঠিক আছে? এখন তুমি মনে করো সেখানে যদি তুমি চাষ দিয়ে অথবা এগুলাকে কেটে, এগুলাকে মেকানিক্যালি কেটে তুমি উইড কন্ট্রোল করে তারপরে ফিল্ডে প্রিপারেশন করতে যাও, তাহলে অনেক সময় লাগবে বা অনেক টাকা খরচ হবে। কিন্তু তুমি একটা হার্বিসাইড যদি ওখানে ছিটাই দাও, তাহলে 2 দিনের মধ্যে সবগুলা গাছ ওখানে মারা যাবে, কারণ হার্বিসাইডের কাজই তো হলো সব ধরনের গাছকে মেরে ফেলা। বুঝতে পারছো?
তাহলে জি এই স্যার। হার্বিসাইড ব্যবহার করলে তোমার এটা 1 মিনিটের মধ্যে বা 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে। তো তাহলে মেইন জিনিসটা কি, যদি আমি থামস রুল বলি বা যে ইন জেনারেল বলি, আমার স্ট্যান্ডিং ক্রপের মধ্যে সবসময় উইডিসাইড ব্যবহার করব, আর হচ্ছে ফিল্ড প্রিপারেশনের পরিত্যক্ত- আগে পরিত্যক্ত জমিতে। পরিত্যক্ত জমিতে বা ফিল্ড প্রিপারেশনের সময় বা ল্যান্ড প্রিপারেশনের সময়, হ্যাঁ মানে জমিতে এখন আমি সিড লাগাইনি, তার আগে উইড কন্ট্রোল করার জন্য আমি ব্যবহার করব হার্বিসাইড। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসগুলো যেন মনে থাকে। এখন কেমিক্যাল উইডিং এর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইট নিড লেস টাইম এন্ড লেবার, কম সময় লাগে, কম মানুষ লাগে, একজনের উইডিং হার্বিসাইড দিয়ে দিলেই তোমার সব মারা গেল। উইডস ইনকর্পোরেশন অ্যাড অর্গানিক ম্যাটার, তো যখন তুমি হার্বিসাইড বা উইডিসাইড ব্যবহার করবা তখন কি আগাছাগুলা মারা যাবে, মারা গেলে এগুলো কি হবে, জমিতে তোমার মাটির সাথে মিশে যাবে, ঠিক না? মাটির সাথে মিশে গেলে এটা হচ্ছে কি তোমার সয়েলে অর্গানিক ম্যাটার ইনক্রিজ করবে। যে কোনো জিনিস পচে গেলেই তো জমিতে অর্গানিক ম্যাটার ইনক্রিজ করবে, তাই না? তাহলে এটা জমির জন্য ভালো। ক্রপ আর নট ইনজুর্ড। কর্পোরেশন মানে কি স্যার মানে নির্গমন ইনকর্পোরেশন, করা এরকম কিছু? না না না, ইনকর্পোরেশন মানে হচ্ছে যে মিশিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া। উইডস ইনকর্পোরেশন অ্যাড অর্গানিক ম্যাটার, যখন তুমি হার্বিসাইড বা উইডিসাইড ব্যবহার করবা তখন কি হবে, এই উইড গুলা মারা যাবে, মারা গিয়ে সেগুলো সয়েলের সাথে মিশে যাবে, মিশে গেলে অর্গানিক ম্যাটার তৈরি হবে। তাহলে কেমিক্যাল উইডিং এর এটা একটা প্লাস পয়েন্ট, যে কেমিক্যাল উইডিং করলে তোমার উইড ইনকর্পোরেশন হয়ে অর্গানিক ম্যাটার অ্যাড হয়। দেন হচ্ছে ক্রপ আর নট ইনজুর্ড, যেহেতু তোমার ক্রপে কোনো ক্ষতি করবে না এটা, যেহেতু আমরা হার্বিসাইড ব্যবহার করতেছি না, এবং অথবা তোমার যখন হার্বিসাইড ব্যবহার করতেছে তখন আমার ফিল্ডে কোনো ক্রপ থাকতেছে না, তাহলে আমার ক্রপ ইনজুর হওয়ার কোনো পসিবিলিটি নাই, তাই না? ক্যান কন্ট্রোল সিলেক্টিভ উইড, এটার মানে কি বলো, এটা একটু জানতে হবে। এটা একটু নির্দিষ্ট উইটের জন্য নির্দিষ্ট কেমিক্যাল ইউজ করা হয়। জি স্যার, যেমন নির্দিষ্ট আপনি উইডের হ্যাঁ জন্য নির্দিষ্ট chemical। যেমন আপনি হ্যাঁ বলেন শ্যামা নামের একটা উইড আছে যেটা ধান গাছে হয়, ধানের ফিল্ডে পাওয়া যায়। আমরা শ্যামার জন্য নির্দিষ্ট ধরনের একটা উইড কন্ট্রোল ব্যবহার করবো, এটা ধানের ক্ষতি করবে না, কিন্তু শ্যামা নামক উইডটা ক্ষতি করবে। হ্যাঁ, তাহলে দেখো এই উইডিসাইড বা হার্বিসাইডের মধ্যেও তোমার বিভিন্ন ধরনের আছে বা বিভিন্ন মিশ্রণের আছে। এই যে আমরা মনে করো অ্যান্টিবায়োটিক খাই, ঠিক আছে, বা আমরা এজিথ্রোমাইসিন খাই, বা বিভিন্ন ধরনের আমরা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ খাই, সেগুলোর মধ্যে অনেক ধরনের গ্রুপ আছে না? যে মনে করো একটা নাপা খেলে আমার জ্বর সর্দি হাঁচি কাশি সবকিছুই ভালো হয়, ওকে। আবার মনে করো স্পেসিফিক কোন একটা অ্যান্টিবায়োটিক আমরা খাই স্পেসিফিক কোন একটা কানে ব্যথার জন্য বা গলা ব্যথার জন্য, ঠিক না? তাহলে স্পেসিফিক হলো যে যেটা স্পেসিফিক কাজটা করে। এবং গলা ব্যথার জন্য যদি আমি ওষুধ খাই তাহলে শুধু গলা ব্যথাটাই আমার কমবে, জ্বর কমবে না। কিন্তু আমি যদি নাপা খাই তাহলে আমার নাপা জ্বর মাথা ব্যথা ঠান্ডা সবগুলোই কমবে। তো এখানেও সেম জিনিস, সিলেক্টিভ উইড মানে হচ্ছে সিলেক্টিভ উইডিসাইড, যে স্পেসিফিক ওই উইডটাকে কন্ট্রোল করার জন্য যে উইডিসাইডটা ব্যবহার করব সেটাকে বলা হবে সিলেক্টিভ উইডিসাইড। আর যদি মনে করো কোন একটা উইডিসাইডের প্রপার্টিজ আছে, সে মোর দ্যান ওয়ান উইডকে কন্ট্রোল করতে পারে, তাদেরকে বলা হচ্ছে ব্রড স্পেকট্রাম উইডিসাইড। কি বলছে টার্মটা? ব্রড সামথিং একটু বলতে আবার একটু বলুন স্যার। ব্রড স্পেকট্রাম। হ্যাঁ ব্রড, ব্রড স্পেকট্রাম। হ্যাঁ স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হলো তার, হ্যাঁ স্পেকট্রাম, ওই যে বর্ণালী আমরা পড়ছি না, বর্ণালী, স্পেকট্রাম। স্পেকট্রাম। হ্যাঁ স্পেকট্রাম। বর্ণালী মানে হচ্ছে, এখানে বর্ণালী মানে তো আর বর্ণালী না, মানে হচ্ছে তার কাজ করার ক্ষেত্রটা বা পরিধিটা তার অনেক বেশি, কন্ট্রোল করার পরিধিটা তার বেশি, বোর্ড অনেক বড় বিস্তর। তাহলে সিলেক্টিভ উইডিসাইড করবে কি, সিলেক্টিভ উইডটাকে মারবে। আর ব্রড স্পেকট্রাম উইডিসাইড যেটা, সেটা মোর দেন ওয়ান বা অলও হইতে পারে অনেক ক্ষেত্রে, সকল উইডকে সে মারবে। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ অফ কেমিক্যাল উইডিং। আর ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে অনেকগুলো আছে, টেকনিক্যাল নলেজ লাগবে তোমার, কখন উইসাইড ব্যবহার করবা, কখন হার্বিসাইড ব্যবহার করবা, হ্যাঁ কি পদ্ধতিতে ব্যবহার করবা, স্প্রে করবা নাকি পানির সাথে মিশিয়ে দিবা, ইরিগেশন করবা, অথবা তোমার সিডলিং এর কোন স্টেজে করতে হতে পারে, সিডলিং কতটুকু হইলে, কারণ সেনসিটিভ হইতে পারে অনেক সময়, কারণ এটা তো কেমিক্যাল। তো তুমি মনে করো এত ছোট অবস্থায় তুমি স্প্রে করলা, এত ছোট অবস্থায় দিলা, তাহলে দেখা যায় তোমার
ক্রপও তোমার হ্যাম্পার্ড হলো। এটার জন্য অনেক টেকনিক্যাল নলেজ লাগে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন কজ ড্যামেজ টু হেয়ার, অব্যবস্থাপনা যদি ঠিক মতো না হয় উইডিসাইড বা হার্বিসাইড ব্যবহারে, তাহলে এটা ক্রপের জন্য ক্ষতিকারক হতে পারে। ইমপ্রপার সিলেকশন অফ দ্য হার্বিসাইড মে কজ সিরিয়াস ইফেক্ট, তুমি যদি স্পেসিফিক ওই উইডটা কন্ট্রোল করার জন্য ওই হার্বিসাইডটা সিলেক্ট না করো, নরমালি যেটা আর কি তোমার যে অসুখ হয়েছে সেই অসুখের জন্য যেই ওষুধ খাওয়া দরকার সেটা না খেয়ে তুমি অন্যটা খাইলে যা হয় তাই হবে আর কি। ওকে, ইট মে কজ রেসিস্টেন্স টু উইড, এটা একটু তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে উইড অনেক সময় রেসিস্টেন্ট হয়ে যায় উইডিসাইড ব্যবহার করতে করতে। আমাদের কৃষকরা কিন্তু এখন করে কি মেকানিক্যাল উইডিং খুব একটা করে না, বায়োলজিক্যাল উইডিং তো বললামই স্লো। তাহলে করে কি যেটা সহজ, যেটা সময় সাপেক্ষ না, খুব অল্প সময় করা যায়, লেবার অনেক কষ্ট কম হয়, তাহলে কৃষকরা এখন সেটাই করে। তো সেটা করতে গিয়ে হয় কি একটা সময় পরে গিয়ে একটা নির্দিষ্ট সার্টেন একটা সময় পরে গিয়ে 10-12 বছর 15 বছর 20 বছর 100 বছর পরে গিয়ে হয় কি ওই উইডটা ওই উইডিসাইডের প্রতি রেসিস্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, সাপোজ মনে করো আমরা কি সব সময় নাপা খেতে খেতে এখন আর নাপা কাজ করে না, এখন নাপা এক্সট্রা খাইতে হয়, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। যে এখন আর নাপায় কিন্তু কাজ হয় না, এখন নাপা এক্স নাপা প্লাস খেতে হয় বা ওই যে এইচ প্লাস খেতে হয়, কারণ এখন নর্মাল জেনারেল নাপা বা প্যারাসিটামলে কাজ করতেছে না। কারণ প্যারাসিটামলে আমার শরীর মানে সয়ে গেছে, এখন আর প্যারাসিটামলে আমার শরীরে কাজ করবে না, আরো হাই ডোজের লাগবে। তো সেম ক্ষেত্রে উইডের ক্ষেত্রে তাই হয়, একটা সহ্য করার ক্ষমতাটা সহ্য করার ক্ষমতাটা তার বেশি হয়ে গেছে, রেসিস্টেন্সি তার বেড়ে গেছে। তো রেসিস্টেন্সি যদি বেড়ে যায় তাহলে এটা আমাদের জন্য নেগেটিভ না? তার মানে ওই উইডিসাইড আর এখন কাজে লাগবে না, এখন আমাকে আরো হাই পাওয়ারের উইডিসাইড বানাইতে হবে, হাই পাওয়ারের উইডিসাইড ব্যবহার করতে হবে। তো যত হাই পাওয়ারের উইডিসাইড আমি ব্যবহার করব তত কিন্তু এটা ক্রপের জন্য ক্ষতিকারকের দিকে যাচ্ছে। উইডের জন্য ভালো, উইডকে কন্ট্রোলের জন্য ভালো হচ্ছে, কিন্তু ক্রপের জন্য ক্ষতিকারকের দিকে যাচ্ছে। বুঝতে পারছো এটা? মানে সম্পর্কটা কিভাবে নেগেটিভ হচ্ছে, কেন এটা ডিসঅ্যাডভান্টেজ, মানে উইড রেসিস্টেন্সি গ্রো করলে আমার ক্রপের জন্য কি ক্ষতিকারক। মনে করো আগে যে ডোজের একটা কেমিক্যাল দিতা যেটা দিয়ে উইডটা কন্ট্রোল হতো, এখন মনে করো 5 ডোজে হচ্ছে না, এখন 20 ডোজ দিতে হচ্ছে, ঠিক না? এখন 20 ডোজে যদি দাও তাহলে আমার 5 ডোজে আমার ক্রপের জন্য কোনো ক্ষতিকারক ছিল না, এটা শুধুমাত্র ওই উইডের জন্য ক্ষতিকারক ছিল। কিন্তু যখন 20 ডোজ দিচ্ছি তখন এটা আমার ক্রপের জন্য ক্ষতিকারক হচ্ছে ইনডাইরেক্টলি। তাহলে এই রেসিস্টেন্সি গ্রো করাটা উইডের, সেটা আমাদের জন্য খুবই ক্রপের জন্য চ্যালেঞ্জিং, এই জন্যই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পারছো? আর বাকি যেগুলো আছে, ক্রিয়েট আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হার্বিসাইড মে নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এটা তো একটা ইন জেনারেল ডিসঅ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ, এখন আসো থিনিং। থিনিং আমরা পড়ে ফেলি। তো এটা দেখাইছি আর কি যে থিনিং হচ্ছে একটা মুভির নাম আর কি, তো এটা ভাবার কারণ নাই যে থিনিং মানে হচ্ছে ওই থিনিং, ঠিক আছে? তো তোমরা চাইলে মুভিটা দেখতে পারো, দা থিনিং, এটা অনেক সুন্দর একটা মুভি। কিন্তু এই থিনিং কিন্তু আমাদের ওই থিনিং না, আমরা যে থিনিং পড়াতে যাচ্ছি সেই থিনিং এই ছবি বা মুভির নাম না। আমরা থিনিং পড়বো থিনিং the process by which crop plants are removed from the field to obtain a desired plant population with desired spacing। কি বলছি বলো তো, থিনিং এর মানে কি? মানে ক্রপের ঘনত্বটা কমানোর জন্য নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে বেশি পরিমাণ ক্রপ থাকলে সেটাকে একটা ছড়াই ছিটিয়ে দেওয়া বা আরো বেশি করা। হ্যাঁ, একটা ক্রপের মধ্যে যখন তোমার হচ্ছে কি সংখ্যাটা বেশি হবে তখন সেই সংখ্যাটাকে কমানোর জন্যই আমরা করি কি উইডের স্পেসিং করে থাকি বা পপুলেশনটাকে কমাই। পপুলেশনটা কমালে আমার সুবিধাগুলো কি কি তাহলে? সুবিধা প্লান্ট মানে যথাযথ পরিমাণে পুষ্টি উপাদান পায়, আমার ইল্ড বেশি বেশি পেতেছি, না হলে কোনো একটা প্লান্ট পুষ্টি উপাদানগুলো যথাযথভাবে ভাগ হয়। হ্যাঁ, তাহলে দেখো নির্দিষ্ট পরিমাণ। নিচের এই ছবিটা দেখো, একটা হলো বিফোর আর একটা হলো আফটার। তাহলে বলো কোনটার অবস্থা ভালো? আফটার। হ্যাঁ, আফটার। আফটার। আফটার কেমনে ভালো? তো এখানে তো গাছের সংখ্যা অনেক কম, তো গাছের সংখ্যা অনেক কম হলে আমার তো ইল্ডও কম হবে অনেক। কিন্তু পুষ্টি উপাদান পেয়ে স্যার পুষ্টি উপাদানগুলো বেশি পাবে স্যার, সবাই সমান পরিমাণ পাবে, সবাই ভালো ফলন পাওয়া যাবে। ইল্ড আমার কমে যাবে না?
ইল্ড বাড়বে, আফটার ইল্ডটা আরো বাড়বে, কারণ প্রতিটা তাড়াতাড়ি গাছে গ্রো করবে গাছগুলো। হুম, তাহলে এটাই হচ্ছে মেইন জিনিস বুঝার জন্য, যে আসলে আমার ডিজায়ার্ড প্ল্যান্ট পপুলেশন বা ডিজায়ার্ড প্ল্যান্ট স্পেসিং যে কথাটা বলা হচ্ছে, সেটার মানেই হচ্ছে একটা এরিয়াতে বা একটা নির্দিষ্ট জায়গাতে প্ল্যান্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যান্টের একটা নির্দিষ্ট স্পেসিং আছে। তুমি যখন একটা নির্দিষ্ট একটা প্ল্যান্ট নিয়ে পড়তে যাবা, তার ক্রপ প্রোডাকশন টেকনোলজি পড়তে যাবা, তখন ওখানে একদম ক্যাটালগে বলা আছে যে এই প্ল্যান্টটা খুব ভালোভাবে ইল্ড দেওয়ার জন্য তার এতটুকু স্পেসিং। এই যে আমরা ধানের ক্ষেত্রে বলি যে 30x20 স্পেসিং, অর্থাৎ একটা প্ল্যান্ট থেকে একটা প্ল্যান্টের দূরত্ব 30 সেন্টিমিটার এবং একটা রো থেকে আরেকটা রো এর দূরত্ব 25 সেন্টিমিটার যদি হয়, তাহলে একটা ধান গাছ তার বেস্ট ইল্ডটা দিতে পারে। তার কম যদি হয় তাহলে তার ইল্ড কমে যাবে। তো সেম ক্ষেত্রে প্রত্যেকটা ক্রপেরই, প্রত্যেকটা প্ল্যান্টেরই এই ধরনের একটা ডিজায়ার্ড স্পেসিং এবং পপুলেশন থাকে। তো সেটা যখন মেনটেন করা হবে তখন এটার ইল্ড হাইয়েস্ট হবে। এর চেয়ে বেশি সংখ্যায় গাছ হলে যে বেশি গাছে বেশি ইল্ড দিবে ব্যাপারটা সেটা হবে না, কারণ তোমার রিসোর্স তো লিমিটেড। তুমি তো মনে করো জমিতে, আমি তো মনে করো 1 হেক্টর জমিতে ইউরিয়া যতটুকু দেওয়া দরকার আমি ততটুকু দিছি, ঠিক না? মনে করো 1 হেক্টর জমিতে আমার ইউরিয়া দেওয়া দরকার 220 কেজি, তাহলে তো আমি তো 220 কেজি দিছি। কিন্তু এই 220 কেজি রিকমেন্ডেশনটা তো আসলে আসছে যে একটা ফিল্ডের মধ্যে যদি এই 300টা গাছ থাকে এবং 300টা গাছ এত এত দূরত্বে থাকে, তখন এই ফিল্ডটার জন্য ইউরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে 220 কেজি, ঠিক না? কিন্তু আমার তো এখন ফিল্ডের মধ্যে আসলে গাছ 300টা না, গাছ আছে 500টা, কিন্তু আমি ইউরিয়া দিচ্ছি ঠিকই 200 কেজি, ওই আগের হিসাব করে, যতটুকু দেওয়া দরকার ওই হিসাব করে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি আমার গাছেরা কিন্তু কম পাচ্ছে। 200 গাছের জন্য তুমি যে ইউরিয়া দিছো 300 গাছের জন্য সেমটাই ইউরিয়া দিচ্ছ, তাহলে কি হলো আলটিমেটলি? বুঝতে পারছো ব্যাপারটা? গাছটা শেষ বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার থিনিং। তাহলে থিনিং এর মেইন অবজেক্টিভসটা কি? টু মেইনটেইন আ ডিজায়ার্ড স্পেসিং, টু মেইনটেইন আ ডিজায়ার্ড প্ল্যান্ট পপুলেশন, কিপ দ্য ক্রপ ফ্রি ফ্রম ইনসেক্ট এন্ড ডিজিজ। যেহেতু তোমার একটা গাছ থেকে অনেক দূরত্বে থাকবে, তাহলে তাদের মধ্যে ডিজিজ ইনফেস্টেশন হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, রোগ ব্যাধি ছড়ানোর পরিমাণে। যেমন এই যে এখন আমরা বলতেছি সোশ্যাল ডিস্টেন্স, হ্যাঁ, সামাজিক দূরত্ব, এই দূরত্ব যখন বজায় থাকবে তোমার রোগ ব্যাধিও ছড়াইতে পারবে খুব কম। টু মেইনটেইন কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ দ্য প্রোডিউস। এই যে দেখো এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? তো আমরা দেখতে পাচ্ছি যে এটা থিন করা থিন না করা বিষয়গুলো, তাহলে যেখানে দেখতে ইল্ডটা, এটা কোয়ালিটিটা ভালো আমাদের, যেটা থিনদের মধ্যে একটা আমরা ভালো কোয়ালিটি ফলন পাইতেছি, কিন্তু নট থিনদের যেটা দেখা যাচ্ছে এটা কোয়ালিটিটা খারাপ, মানে চিকন পরিমাণ, অর্থাৎ আমাদের ইল্ডও কম, কোয়ালিটিও খারাপ। হ্যাঁ, তাহলে ওই তো নরমালি আর কি। মনে করো আমরা যখন গণরুমে থাকি তখন কি এক বেডের মধ্যে দুইজনে শুই, ঠিক না? মা এক স্পেসের মধ্যে যেখানে একজন থাকার কথা সেখানে যদি দুইজন থাকে, তাহলে যে সমস্যা হওয়ার কথা, দুইজনের কেউই আরামে শুইতে পারবে না, দুইজনের কেউই আরামে ঘুমাতে পারবে না। ব্যাপারটা অনেকটা এরকম। তো যখন তুমি থিন করবা তখন তোমার প্ল্যান্টের কোয়ালিটি বা ক্রপের কোয়ালিটি তোমার বেড়ে যাবে। হ্যাঁ, এইটা। সো থিনিং এর কতগুলা টাইপ আছে। একটা হচ্ছে তোমার এটা হচ্ছে আনথিনড, আর একটা হচ্ছে পিনসড, আরটা হচ্ছে পুল আউট, আর একটা হচ্ছে কাট উইথ সিজার। পিনসটা হলো তোমার ওই যে মোয়িং, যেটা যেভাবে আমরা করি, শুধুমাত্র আগাটা কেটে ফেলা বা উপরের যে ভেজিটেটিভ পার্টটা আছে সেটা তোমার কেটে ফেলা। তো দেখা যাচ্ছে যে অনেক উইড এরকম আছে যে তাদের উপরের অংশটা কেটে দিলে তারা মারা যায়, মানে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে না পারলেই বা সবুজ অংশ না থাকলে তারা মারা যায়। হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে তোমার পিঞ্চ করলে হয়ে যাবে। তাহলে তোমার সুবিধা হবে কি তোমার ক্রপ আনইনজুরড থাকবে, ক্রপে তোমার কোনো ইনজুরি হবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পুল আউট করতে হতে পারে, যে একদম পুরো শিকড় সহ তোমার টেনে তুলতে হতে পারে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে সেই শিকড় থেকেও তোমার ক্রপ তৈরি করতে পারে বা আবার গ্রো করতে পারে, তখন পুল আউট করতে হতে পারে। কাট উইথ সিজারও অনেকটা তোমার পিঞ্চের মতোই, যে উপরের অংশটা তোমার কেটে দেওয়া। অ্যাডভান্টেজ কি? লেস টাইম কনজিউমিং, সুইটেবল ফর লার্জ এরিয়া, হ্যাঁ, এন্ড হচ্ছে কি ইউনিফর্ম স্পেসিফিং মে বি অবটেইনড স্পেসিফিক্যালি বাই রেকিং। বিভিন্ন ধরনের রেকিং ইমপ্লিমেন্ট যখন ব্যবহার করা হবে তখন নির্দিষ্ট দূরত্ব পর পর গিয়ে থিনিং হয়ে যাবে, তখন এটা একটা স্পেসিং তোমার কন্ট্রোল করবে, স্পেসিং তৈরি করবে। ডিসঅ্যাডভান্টেজ কি? সামটাইম ডিজায়ার্ড প্ল্যান্ট স্পেসিস মে বি ইনজুরড বাই ইমপ্লিমেন্টস। তুমি যখন ইমপ্লিমেন্টস দিয়ে কোনো একটা যন্ত্র দিয়ে তুমি যখন
থিনিং করতে যাবা, যেমন আমরা বলি যে ফিল্ড রেক দিয়ে আমরা উইডিং, থিনিং, মালচিং একসাথে করতে পারি। তো ফিল্ড রেক দিয়ে যখন আমরা থিনিং করতে যাব তখন আমার ডিজায়ার্ড যে প্ল্যান সেটা অনেক সময় একটু হ্যাম্পার হওয়ার পসিবিলিটি থাকে। হেভি ইমপ্লিমেন্টস লাইক ফিল্ড রেক ক্যান নট বি ইউজড ইন স্মল এরিয়া। ছোট জায়গার মধ্যে ফিল্ড রেক তুমি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, ছোট ইমপ্লিমেন্ট তোমার ব্যবহার করতে হবে। এখন আসো মালচিং, 3 নাম্বারটা, লাস্ট ওয়ান। তাহলে মালচিং কি জিনিস? মালচিং কি? মাটির ভিতরে যে পানি ধরে রাখার একটা মালচিং হচ্ছে টু কভার দ্য ভ্যাকেন্ট স্পেস অফ দ্য ক্রপ ফিল্ড টু কনজার্ভ সয়েল ময়েশ্চার। এই যে তুমি গাছ লাগাইছো যতটুকু, অতটুকু এরিয়া তোমার গাছ কভার করে রাখতেছে, কিন্তু বাকি যে এরিয়াটুকু সেটা তো আর গাছ কভার করতেছে না। সেই জায়গা থেকে তো সয়েল থেকে ওয়াটার ইভাপোরেট হয়ে যাচ্ছে। তো সয়েল ইভাপোরেট হয়ে যাওয়া মানে পুরো ফিল্ড থেকে সয়েলটা কমে ওয়াটারটা কমে যাওয়া। সেটা যেন না হয় সেই জন্যই সয়েলের যে বাকি অংশটুকু, আনকভার যে অংশটুকু আছে ক্রপ দ্বারা, সেটাকে কভার করে রাখা যেন ময়েশ্চার লসটা কম হয়। এটাকেই বলা হচ্ছে তোমার মালচিং। ওকে, তো মালচিং এর অবজেক্টিভসটা কি? প্রোটেক্ট সয়েল ফ্রম ইরোশন, এটা একটা জিনিস। রিডিউস কম্প্যাকশন ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ হেভি রেইনস। যখন অধিক বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের সাথে তোমার হচ্ছে কি সয়েল ধুয়ে যাবে, মাটি ধুয়ে যাবে, তো সেই ধুয়ে যাওয়া প্রতিরোধ করবে যখন তুমি মালচিং করবা, কিছু দিয়ে যখন মাটিটাকে ঢেকে দিবা। মেইনটেইন আ মোর লেভেল সয়েল টেম্পারেচার। যখন তুমি মালচিং ব্যবহার করবে তাহলে সয়েলের টেম্পারেচারটা খুব বেশি বাড়তে পারবে না। অনেক সময় আমাদের গ্রীষ্মকালে টেম্পারেচার এত বেড়ে যায় যে ওই গরমে সয়েল এত গরম হয় তোমার প্ল্যান্টের রুট একদম পচে যায় বা একদম সিদ্ধ হয়ে যায়, একদম গলে যায়, এরকমও হয় চারা অবস্থায়। তাহলে সেটা খারাপ না? তো যখন তুমি মালচিং ব্যবহার করবা বা মালচিং করবা তখন তোমার এই প্রতিবন্ধকতা আর তৈরি হবে না। প্রিভেন্ট উইড গ্রোথ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন তুমি মালচিং ব্যবহার করবা তখন তোমার উইড আর গ্রো করতে পারবে না। সাপোজ তুমি এটা এই জায়গাটা পলিথিন দিয়ে ঢেকে দিলা, তাহলে কি এখানে আর উইড গ্রো করতে পারবে? পারবে না। পারবে না। আচ্ছা, এটা এটা একটা পজিটিভ জিনিস। কিপস ফ্রুটস এন্ড ভেজিটেবলস ক্লিন, এটা কেউ বলতে পারবা মালচিং ব্যবহার করলে কি সুবিধা? জি স্যার, বলো। মানে স্যার বাইরে থেকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে স্যার। না তারপরে ধুলাবালি স্যার, ধুলাবালি থেকে ওরা ধুলাবালি করতে চাচ্ছেন, ধুলাবালি কম হবে এবং সেটা এই ফল এবং ভেজিটেবলের গায়ে এরকম জিনিসটা এরকম উদাহরণ দিতে পারবা? উদাহরণ আর অনেক সময় পেঁপে গাছে স্যার বড় পেঁপে গুলাতে ঢেকে দেয়, মানে স্যার আমরা পেয়ারাতে ঢেকে রাখি। পেয়ারাতে না, হয় নাই। পেয়ারা কি তোমার মাটির সাথে লেগে থাকে? পেঁপে কি তোমার মাটির সাথে লেগে থাকে? কুমড়া, তরমুজ, হ্যাঁ কুমড়া, তরমুজ, হ্যাঁ, এটা বলতে হবে। তুমি দেখছো, খেয়াল করে দেখছো কুমড়া বা তরমুজ বা বাঙ্গি এগুলোর নিচে সবসময় দেখবা যে ওই যে খড়কুটা দেওয়া থাকে। ওইসব জমিতে খড়কুটা কেন ব্যবহার করা হয় জানো? মাল